আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি ইত্রিন ইসলাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসের টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার ABM আব্দুল্লাহ। প্রথম দিকে স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে টিকা, তাদের ফলাফল জনমনে আস্থা তৈরি হবে বলে জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার মুস্তাক হোসেন। জাহিদ রহমানের রিপোর্ট। ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা এখন দেশে। এই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এরই মধ্যে জনমনে সৃষ্টি হয়েছে নানা কৌতূহল। অক্সফোর্ডের গবেষণায় দেখা গেছে, তাদের আবিষ্কৃত টিকা নেওয়ার পর তেমন কোনো জটিলতা সৃষ্টি হয় না। অন্যান্য টিকার মতো স্থান কিছুটা ফুলে যাওয়া, মৃদু জ্বর, ব্যথা, হালকা জ্বর, চুলকানি, মাথা ব্যথা, বমি ভাব হতে পারে, যা পরে এমনিতেই সেরে যায়। এসব প্রতিকারের ব্যবস্থা সাধারণ চিকিৎসায় সম্ভব বলে জানান এই চিকিৎসক। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা বলে, এতে কিন্তু তুলনামূলক পার্শ্বপ্রতিক্রিয়া একেবারেই নাই বা মিনিমাম কম, এবং যে আমরা বলি খুব কম 1-2% কিন্তু হয় না। তাৎক্ষণিক যদি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েই যায়, সেটা যাতে চিকিৎসা করা যায় এর জন্য কিন্তু ব্যবস্থা থাকবে। আগামী মাসে শুরু হবে দেশে করোনা টিকার প্রয়োগ। প্রাথমিক অবস্থায় চিকিৎসকরা নিলে তাদেরকে পর্যবেক্ষণ করা হবে বলে জানান IEDCR এর সাবেক এই কর্মকর্তা। স্বাস্থ্যকর্মীরা প্রথমে টিকা নিচ্ছেন, অনেকের জন্য জরুরি, তারা কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করবেন যারা টিকাটা পাচ্ছেন তাদের কি অবস্থা হচ্ছে। নিশ্চয়ই এটি মানুষকে আশ্বস্ত করবে। জটিল রোগে আক্রান্তদের এই টিকা আপাতত না নেওয়ার পরামর্শ তাদের। প্রতি বছরই আমরা শিশুদেরকে টিকা দিয়ে থাকি, গর্ভবতী নারীদের টিকা দিয়ে থাকি, এভাবেই সমাধান করা হয়ে থাকে। এটা একটা নতুন ঘটনা নয়। আমরা শুরু করি, আমরা পর্যবেক্ষণ করি কতটুকু কার্যকরী হয়, কতটুকু পার্শ্বপ্রতিক্রিয়া হয়, এগুলো কিন্তু 1-2 মাসের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। টিকা নিয়ে কোনো রকম গুজবে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সমালোচনা আমরা দেখেছি, কিন্তু আমরা সেই সমালোচনায় কান দিইনি। আমরা কাজ করে গিয়েছি, মানুষের পাশে আমরা ছিলাম। যাদের দরকার তারা আগে ভ্যাকসিন পাবে। টিকাদানেও সরকার সফল হবে বলে জানান মন্ত্রী। জাহিদ রহমান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া, রওশন এরশাদ একসাথে করোনা টিকা নিলে ঐকমত্য তৈরি হবে, এমনটা জানিয়ে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আস্থা বাড়াতে প্রধানমন্ত্রীকে আগে নেওয়া উচিত। সরকারি ভ্যাকসিন শেষ হওয়ার আগে বেসরকারিভাবে আমদানির অনুমতি দিলে ভেজালের পাশাপাশি মুরগির ভ্যাকসিন কোভিড বলে চালিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে রাজধানী ধানমন্ডিতে গণস্বাস্থ্য হাসপাতালে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ইয়ার বাদলের রিপোর্ট। এরই মধ্যে দেশে আনুষ্ঠানিকভাবে ভারত থেকে প্রায় 20 লাখ করোনা ভাইরাসের টিকা এসে পৌঁছেছে। এই টিকার প্রয়োগ কিভাবে হবে তা নিয়ে চলছে নানান প্রস্তুতি। করোনা টিকা প্রয়োগে সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা করে গণস্বাস্থ্য কেন্দ্র। এতে ভ্যাকসিনের মেয়াদ, কার্যকারিতা ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। যাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে তাদের মধ্যে কোনো সাইড এফেক্ট দেখা যাচ্ছে কিনা সেগুলো কিন্তু ওয়াচ করা হবে। যে দিলাম আর চলে গেল আর কিছু দেখলাম না, তা কিন্তু না। তাহলে হবে কি, এর মধ্যে হাজার হাজার লোককে দেওয়া হবে, সেগুলো অ্যানালিসিস করে তখন তার মধ্যে যদি সাইড এফেক্ট হয় সেগুলোকে রিমুভ করে আরো উন্নতি করা হবে। যদি আপনি এখানে একদম বিনামূল্যে না দেন, কিছু মূল্যে যদি দেওয়া হয়, তখন আমাদের ভয় আছে যে বুড়িগঙ্গার পানি কিন্তু তখন টিকা হয়ে যাবে এবং জিজির তখন ভয় তৈরি হওয়া শুরু হবে। এ সময় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিনা টেন্ডারে, বিনা বিনিয়োগে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে 3 কোটি ডোজ টিকা আমদানির বিষয়টি খতিয়ে দেখা উচিত। টিকা বন্টনে করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের আগে দেওয়ার পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রীকেই প্রথম, খালেদা জিয়ার অনেক রোগ আছে, এটা নিয়েও প্রশ্ন উঠবে, তবে একজন নিলেই হবে, 3 জন আরও ভালো, কোনো সন্দেহ নেই। একত্রে যদি দেখি জাতীয় ঐক্যমত হবে, এটা খুবই ভালো কথা। তিনি অর্থমন্ত্রীকে অনুরোধ করেন এ খাতে গবেষণার জন্য সরকারি অর্থ বিনিয়োগ করতে। সরকারি খাতে, প্রাইভেট খাতে না, এটার জন্য বিনিয়োগ করলে আমরা আমাদের প্রতিটি জনগণের জন্য ভ্যাকসিন প্রাপ্যটা সহজ হবে। AR বাদল, RTV, ঢাকা। ভোজ্য তেলের দাম কমাতে সরকার ও আমদানিকারকদের উদ্যোগ নিতে বলেছে ভোক্তাদের অধিকার সংরক্ষণের সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। তবে তেলের লাগামহীন দাম নিয়ে মুখ খুলছেন না আমদানিকারকরা। এ অবস্থায় বাণিজ্যমন্ত্রী বলছেন, করণীয় ঠিক করতে আসছে রোববার সব পক্ষকে নিয়ে
বৈঠক করবেন। নাজিফ ফরাইজির ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। ধনী দরিদ্র নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষেরই অতি প্রয়োজনীয় নিত্যপণ্য ভোজ্য তেল। দেশে বছরে প্রায় 15 লাখ টন ভোজ্য তেল প্রয়োজন হয়, যার 90% দেশের বাইরে থেকে আনতে হয়। করোনা মহামারী শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে বেড়েই চলছে ভোজ্য তেলের দাম। ট্যারিফ কমিশনের তথ্য বলছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম গত 2 মাসে প্রতি টনে প্রায় $200 বেড়েছে। গেল নভেম্বরের শেষ সপ্তাহে দাম $864 থাকলেও ডিসেম্বরের শেষ সপ্তাহে তা গিয়ে দাঁড়ায় $950। বর্তমানে যা $1056 গিয়ে ঠেকেছে। সংস্থাটির মূল্যায়নে আন্তর্জাতিক বাজারে বর্তমান দামে কেনা বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের সর্বোচ্চ দাম হতে পারে $152 টাকা, আর তা কার্যকর হবে আন্তর্জাতিক বাজার থেকে কেনার কমপক্ষে 1.5 মাস পর। কিন্তু বাস্তবতা হচ্ছে, পুরনো কম দামে কেনা তেলও এখনকার বেশি দামে বিক্রি করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের মূল্য কমে, তার প্রভাব সাধারণত ধীর গতিতে দেশের বাজারে পড়ে, কিন্তু মূল্য যখন বাড়ে তখন আমদানিকারক এবং রিফাইনাররা খুব দ্রুত মূল্য বৃদ্ধি করে। ভোজ্য তেলের দামটা যাতে নিয়ন্ত্রণে থাকে সেই জন্যে উদ্যোগ নেওয়া প্রয়োজন আছে সরকারি পর্যায়ে। এ নিয়ে আমদানিকারক বড় দুটি প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও দুই প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাই কথা বলতে রাজি হননি। বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, ভোজ্য তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের কষ্ট নিয়ে সরকারও চিন্তিত, তাই এ নিয়ে শিগগিরই সব পক্ষের সঙ্গে বৈঠক করবেন তিনি। তবে এটা ঠিক যে পরিমাণ দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে, তার একটা প্রভাব তো আমাদের দেশে পড়বেই। আর যখনই দাম বাড়ে, এই বাড়ার সাথে সাথে কিছু ব্যবসায়ীরা সুযোগটাও নেয়। তো আমরা খুব চিন্তা করছি তেল নিয়ে, আমরা খুব কনসার্ন হয়ে পড়েছি। একটু আগেই কথা হচ্ছিল, আগামী রোববার দিন আমরা সমস্ত ব্যবসায়ী আমরা ডাকবো সবাইকে, সব ক্যালকুলেশনের জন্য আমরা ট্যারিফ কমিশনকে বলেছি হিসাব নিকাশ দেন আপনারা, কি প্রাইস আসছে, কি আপনি যেটা বললেন কমতে শুরু করেছে সেটাও দেখবো আমরা। দেখি আমরা 24 তারিখে অ্যাসেস করে দেখি কি হওয়া উচিত আর কি তারা নিচ্ছে। বৈঠক থেকে আসা পরামর্শের ভিত্তিতে পরের পদক্ষেপ নেয়ার কথা জানালেন বাণিজ্য মন্ত্রী। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। এদিকে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও বাড়ছে তেল ও চিনির দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 7 টাকা বেড়েছে তেলের দাম, চিনি বেড়েছে কেজিতে 6 টাকা। এদিকে সব ধরনের চালের দামও অপরিবর্তিত রয়েছে। বিল্লাল হোসেনের রিপোর্ট। বাজারে শীতকালীন সবজি পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমলেও বেড়েছে সকল প্রকার তেল ও চিনির দাম। ব্র্যান্ড বেদে লিটারে বেড়েছে 6 থেকে 60 টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের অভিযোগ, তেল ও চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম বাড়িয়ে দেয় ডিলারদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম বাড়ছে 5 টাকা কেজিতে, তারপরে আপনার সোয়াবিন তেলের দাম বাড়ছে লিটারে 5 টাকা, চাউলের দাম প্রায় বস্তাতে কমছে 50 টাকা, খুচরা কেজিতে এবং কমে নেই। মেল মালিকরা এগুলো সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে কমাচ্ছে। অপরিবর্তিত রয়েছে আলু, ডিম, চাল, গরু, খাসির মাংস সহ অন্যান্য পণ্যের দাম। ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। আজকে একটু দামটা একটু বৃদ্ধি মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। বাজারে সকল প্রকার দেশীয় মাছের দাম কিছুটা বেড়েছে। অনেক নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোগান্তি ফেলেছে ভোক্তাদের। ট্যাংরা দেখা গেল গত সপ্তাহ আগের সপ্তাহে কিনছি 250 টাকা কেজি, আজকে 300 টাকা কেজি। নিত্যপণ্যের দাম নাগালে রাখতে মজুদ বাড়ানোর পাশাপাশি বাজারে সরকারের নজরদারি জোরদারের দাবি ভোক্তাদের। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। রাজধানীর মিরপুর 11 নম্বরের 8 নম্বর সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গতকাল সংঘর্ষ হওয়ায় সকাল থেকে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অবৈধ দখলদারীদের কোনো নোটিশ নয়, সরাসরি অভিযান চালাবে সিটি কর্পোরেশন। জুবাইর হাসানের রিপোর্ট। আগের দিনের ধাওয়া পাল্টা ধাওয়ার পর উচ্ছেদের আগে শুক্রবার সকাল থেকেই মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। উচ্ছেদ এলাকায় জনসাধারণের চলাচল করা হয় নিয়ন্ত্রণ। এদিন সকাল 10:30টার দিকে অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ভেঙে ফেলা হয় বেশ কিছু স্থাপনা।
সেই সঙ্গে সরিয়ে ফেলা হয় বৃহস্পতিবার উচ্ছেদ করা জঞ্জাল। গতকালকে যে উচ্ছেদ অভিযান হয়েছিল সেটিরই ফলো আপ। আজকে এই অংশটুকু আমরা ক্লিনিং অ্যান্ড সুইপিং করে জায়গাটা পরিষ্কার করছি। যাদের উচ্ছেদ করা হয়েছে পুনর্বাসনের দাবি জানান তারা। মেয়র সাহেব বারবার বলছে যে আমরা পুনর্বাসন দিয়েই আমরা উচ্ছেদ করব, কিন্তু তাছাড়া আমাদের সব ভেঙে পড়ে রাখা দিল। পরে সেখানে উপস্থিত হন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। দখলকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি জানান মেয়র। এখন সময় আসছে অবৈধর বিরুদ্ধে আমাদেরকে শক্তিশালী হতে হবে এবং কোনো অবৈধ যেন ঠাঁই না পায়। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবার বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে, অবৈধদের বিরুদ্ধে জিরো টলারেন্স। সেই জিরো টলারেন্সও কিন্তু আমরা শুরু করেছি। আমি বিনয়ের সাথে জনগণকে বলবো, আপনারা আমাদেরকে সাপোর্ট দিন। শিগগিরই সংস্কার করে রাস্তাটি জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। জুয়ার সানি, RTV, ঢাকা। এবারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। আজ ছুটির দিনেও ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দুপুরে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করে শান্তিপূর্ণ নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা চালাচ্ছে। কোনো কিছু করেই বিএনপি সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে পতেঙ্গায় গণসংযোগ করেন সরকার দলের এই প্রার্থী। এর আগে সকালে রাহাত তারপুল এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান। সুষ্ঠু নির্বাচন না হলে চট্টগ্রাম থেকে সরকার পতনের আন্দোলন শুরু করারও হুঁশিয়ারি করেন তিনি। চট্টগ্রাম নগরীর অন্যতম প্রধান সমস্যা জলাবদ্ধতা। নগরবাসীর দাবি, নালা নর্দমা নিয়মিত পরিষ্কার না করায় প্রতি বর্ষায় তাদের জলাবদ্ধতার কবলে পড়তে হয়। তবে আশার আলো দেখাচ্ছে জলাবদ্ধতা নিরসনে চলমান 3টি প্রকল্প। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এর জন্য সব সেবা সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে। সিটি নির্বাচনের প্রার্থীরাও দিচ্ছেন নিরসনের প্রতিশ্রুতি। চট্টগ্রাম থেকে ইমরান ইমুর ক্যামেরায় কাজী মঞ্জুর ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রাসেল আহমেদ। অল্প সময়ের ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দেয় চট্টগ্রাম নগরীর চকবাজার, মুরাদপুর, চাকতায়, পাথরঘাটা ও আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকায়। কোথাও কোথাও জমে হাঁটু থেকে কোমর পানি। খাল ও নালা নর্দমা নিয়মিত পরিষ্কার না করে জলাবদ্ধতার মূল কারণ বলছেন নগরবাসী। তবে জলাবদ্ধতা নিরসনে প্রায় 10,000 কোটি টাকার কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এসব প্রকল্প শেষ হলে জলাবদ্ধতা নিরসনের সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। পানি হয়ে যায়, প্রচন্ড বৃষ্টির জন্য আমরা বাসা থেকে বের হতে পারি না। সারাদিন বৃষ্টি হলে পানি উঠে যাবে। এখানে জলাবদ্ধ হয়ে মানুষ পানিতে একটু প্লাবিত হয়ে যায়। বলতে যথার্থই বলে, কিন্তু কাজ কিন্তু ওইভাবে হয় না। এবছর মোটামুটি কষ্ট হলেও আশা করি সামনে থেকে আর এই জলাবদ্ধতা থাকবে না। আমরা চাই আসু তাড়াতাড়ি প্রকল্পের কাজ তাড়াতাড়ি শেষ করে যাতে আমরা সুফল ভোগ করতে পারি। সিটি নির্বাচন ঘিরে নগরীর জলাবদ্ধতার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী। ভোটারদের দুয়ারে গিয়ে দিচ্ছেন নিরসনের প্রতিশ্রুতি। মেয়র নির্বাচিত হলে আমি সমস্ত শ্রেণী পেশার মানুষকে নিয়ে সম্মিলিত প্রয়াসে এই চট্টগ্রাম নগরীকে একটি পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলব। যে 54টি খাল আছে, খাল খনন কর্মসূচি সহ এবং এখানে জোয়ারের পানি আসে, সুইচ গেট নির্মাণ সহ আমরা সেটা ব্যবস্থা করব। জলাবদ্ধতা নিরসনের সব সেবা সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানান এই নগরবিদ। একটা ছাতার নিচে সিটি কর্পোরেশনের অধীনে যদি ন্যস্ত করা হয় ওয়াসা, পিডিবি সহ অন্যান্য সবগুলো সেবা সংস্থা, তাহলে হয়তো সমন্বয়ের একটা ক্ষেত্র তৈরি হবে এবং সমস্ত উন্নয়ন কার্যগুলো টেকসই হবে। সবার পরিকল্পনায় চট্টগ্রাম নগরী জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি পাবে, এমনটাই মনে করেন নগরবাসী। রাসেল আহমেদ, RTV। এবারে বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সবশেষ খবরে 8 উইকেটে 11 রান সংগ্রহ করেছে সফরকারীরা। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি সফরকারীদের। টাইগার বোলারদের তোপে
41 রান তুলতেই 5 উইকেট হারায় ক্যারিবীয়রা। মোস্তাফিজুর রহমানের প্রথম শিকার ওপেনার সুনীল অ্যামব্রিস। পঞ্চম ওভারে পঞ্চম বলে মেহেদী হাসান মিরাজের তালুবন্দী হন অ্যামব্রিস। এরপর অনেকটা সময় দেখে শুনে খেললেও 14তম ওভারে এসে জোড়া ধাক্কা খায় ক্যারিবীয়রা। 4 বলের ব্যবধানে 2 উইকেট তুলে নেন মিরাজ। পরের ওভারে আরেক উইকেট পতন ওয়েস্ট ইন্ডিজের। এবার নিজের উইকেটের খাতা খুলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দর্শক, এই বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী মমিন রোহন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রোহন, আজ পিচে বলের মুভমেন্ট কেমন দেখছেন? ত্রিনা, আপনাকে ধন্যবাদ। ত্রিনা, আপনি আসলে খবরে যেমনটা বলছিলেন যে আসলে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই আসলে বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। আসলে ক্রিকেটে একটা জিনিস যেটা হয় যে জিতলে কিন্তু আত্মবিশ্বাসটা যেমন বেড়ে যায়, হেরে গেলে কিন্তু একটা ম্যাচে যখন কোনো দল হেরে যায় তখন কিন্তু তাদের মনোসংযোগে ব্যাঘাত ঘটে, অর্থাৎ মনোসংযোগে চিড় ধরে। সেটাই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে কিন্তু ওয়েদারটা খুবই চমৎকার, খেলা উপযোগী একেবারে আবহাওয়া। উইকেটে ঘাস একেবারেই নেই, যদিও কিছুটা স্লো উইকেট, তারপরেও ব্যাটিং করবার জন্য, রান তোলার জন্য কিন্তু একটা ভালো উইকেট, কিছুটা ফ্ল্যাট রয়েছে উইকেটটা, এবং সব কিছু মিলিয়ে এবং প্রথম ম্যাচে আসলে যেভাবে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে, সুতরাং সব কিছু মিলিয়ে খেলার আগে, ম্যাচে মাঠে নামার আগে মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ হয়তো ফাইট ব্যাক করবে বা তারা আসলে কিছুটা হলো লড়াই করবে, ঘুরে দাঁড়াবার চেষ্টা করবে, কিন্তু তেমন কিছুই কিন্তু তারা পারেনি। একেবারে প্রথম ম্যাচের চেয়েও কিন্তু বাজে অবস্থা শুরু থেকে আপনারা দেখেছেন যে কিভাবে আসলে মুড়ির মতো উইকেট তারা হারিয়েছে। যাওয়া আসার মিছিলে, উইকেট হারানোর মিছিলে তারা যোগ দিয়েছে এমনটাই মনে হয়েছে। এবং উল্টো আবার দেখেন যে বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচটা খুব ভালোভাবে জিতেছে, জয়লাভ করেছে, তাদের কিন্তু আত্মবিশ্বাসটা অনেক বেড়ে গেছে। এবং শুরু থেকেই তারা কিন্তু বোলিং অ্যাটাকটা যেভাবে করেছে, তারা টসে হেরে কিন্তু ফিল্ডিং নিয়েছে, ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ, এবং বোলিং অ্যাটাকটা শুরু থেকেই কিন্তু চাপ সৃষ্টি করেছে, প্রতিপক্ষকে একদম বেঁধে রাখার যে কাজটা সেটা কিন্তু তারা করেছে। সুতরাং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত ম্যাচের যেটা অবস্থা, আপনি যেমনটা খবরে বললেন যে বাংলাদেশ কিন্তু ডমিনেট করছে, বাংলাদেশ কিন্তু আধিপত্য দেখাচ্ছে, এবং প্রতিপক্ষকে কিভাবে কোণঠাসা করতে হয় সেটা কিন্তু বাংলাদেশ দেখাচ্ছে পুরোপুরি। এবং আমরা অনেক সময় দেখেছি অনেক সিরিজে বাংলাদেশ কিন্তু উইকেটের ব্যবহারটা ঠিকঠাক মতো করতে পারে না, তবে এই সিরিজে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ম্যাচে এবং আজকের এই ম্যাচে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত ঠিকঠাক অবস্থানে কিন্তু বাংলাদেশ রয়েছে। এবং এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজটা 3-0 ব্যবধানেই বাংলাদেশ আসলে জয়লাভ করতে সক্ষম হবে, তেমনটাই কিন্তু মনে হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ আসলে ঘুরে দাঁড়াবার হয়তো চেষ্টা করবে পরের ওয়ানডেতে গিয়ে, তবে আজকে কোনোভাবেই সেই সম্ভাবনা নেই যদি বড় কিছু না ঘটে। তো আপাতত এই ছিল আসলে আজকের এই ম্যাচ সম্পর্কে আমার কাছে সর্বশেষ অবস্থা। ত্রিনা। রোহন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মমিন রোহন। কুড়িগ্রামে শীতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। এখানে ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। বেশিরভাগ দিনই দুপুর গড়িয়ে গেলেও অধিকাংশ সূর্যের আলো দেখা যায় না। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে দূরপাল্লা সহ যান চলাচল করতে হয়। এদিকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইল বাইপাস পর্যন্ত এবং সেতুর পশ্চিম সংযোগ সড়ক থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত 55 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে সেতুর উপর দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত 9:30 থেকে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। তাই সেতুর দুই পাশে যানবাহন আটকা পড়ে গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। অন্যদিকে পদ্মায় ঘন কুয়াশায় 8.5 ঘন্টা ফেরি ও লঞ্চ বন্ধ থাকার পর সকাল 10:30টায় পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, বঙ্গবন্ধু সেতু এলাকা এবং আশেপাশে যানজট পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। জিত্রিনা, আমি প্রথমে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, যা এর আগের খবরেও আমি জানিয়ে রেখেছিলাম, যে গেল রাত 9:30 থেকে টোল প্লাজা ঘন কুয়াশার কারণে বন্ধ রাখার পর থেকেই কিন্তু ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তা কিন্তু এখনো চলমান রয়েছে, তবে সকালে যে পরিস্থিতি ছিল তা কিন্তু এখনটা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তবে বিশেষ করে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত গাড়ির চাপ কিন্তু অনেক বেশি রয়েছে। আর এতে করে আমি কয়েকজন চালকের সাথে কথা বলেছি, যে তারা জানিয়েছেন যে আমি এখন যে জায়গাটিতে আছি আনালিয়াবাড়ি এলাকায়, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে আনালিয়াবাড়ি আসতে কিন্তু তাদের সময় লেগেছে 4 ঘন্টারও অনেক বেশি আর কি। তো এই অবস্থা কখন স্বাভাবিক হবে তাও কিন্তু বলা যাচ্ছে না।
পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই যানজট নিরসনের লক্ষ্যে। তবে ঘন কুয়াশা কিন্তু এখন অনেকটাই কেটে গেছে। বিশেষ করে যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় থেকে কর্তার মোড় পর্যন্ত যে এক লেনে গাড়ি চলাচল করছে, মূলত এই কারণটাকেই দায়ী করা হচ্ছে এই যানজটের জন্য। আর বিশেষ করে এখন যে সময়ে ধীরগতিতে যান চলাচল করছে, তবে বিশেষ করে তেমন কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না। এই হচ্ছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সর্বশেষ খবর। ত্রিনা। কামাল, আপনাকে ধন্যবাদ। এতক্ষণ টাঙ্গাইল থেকে জানাচ্ছিলাম আমাদের সহকর্মী কামাল হোসেন। চলে যাচ্ছি পরের খবরে। পাবনায় সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 3 জন। সকালে পাবনা সুজানগর আঞ্চলিক সড়কের আতাইকুলা থানার দুবলিয়ায় ট্রাক একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে 2 জন মারা যায়। নিহতরা হলেন সুজানগরের আরিফা সুলতানা ও ঝন্টু কুন্ডু। এ সময় আহত 3 জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।